Just open up your that PDF file which I gave you. ওখানে তোমরা আজকে নেক্সট টপিকটা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? কাইন্ডলি সবাই একটু ওপেন করো। এন্ড নীলাঞ্জন কাইন্ডলি একটু বলো তো আমরা কোথায় শেষ করেছিলাম আগের দিন? এই সেইং নো বা রিফিউজাল, এটাকে আমরা করিয়েছিলাম না আগের দিন? স্যার আমি পিডিএফটা খুলছি একটু। ওকে, হ্যাঁ স্যার ওই অবধি করেছিলাম। আচ্ছা, ওই অবধি করেছিলাম। তারপরে দেখো তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবে যে এরপরে বলছে কিছু মানে রাইটিং স্কিলস, ঠিক আছে? এবার আমি তো এই পার্টটা অলকিতা ম্যাডামকে বলেছিলাম, উনি মোস্ট প্রবাবলি তোমাদের করাবেন, ঠিক আছে? এই AEIOU মডেলটাও আমি করিয়েছিলাম, আমার মনে আছে। হ্যাঁ ইয়েস স্যার আপনি করিয়েছিলেন। হ্যাঁ, এইবার মানে এখানে ওখানে কানেক্টিং ওয়ার্ডস বা কনজাংশনস থেকে আমরা ধরো আজকে একটু করিয়ে নি, তাহলে তোমাদের এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারণ কানেক্টিং এই ওয়ার্ডস গুলো বোধহয় আগের দিন করানো হয়নি, যতদূর আমার মনে পড়ছে, ঠিক আছে? তো ইয়েস স্যার ওগুলো মানে করানো হয়নি। হয়নি। তো কি বলছে, আমরা একটু এখান থেকে সরছি। বাকিরা শুনতে পাচ্ছ তো? বাকিরা ধরে নিয়েছো কোথা থেকে হচ্ছে? ওকে, হ্যাঁ স্যার স্যার শুধু স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার, হ্যাঁ শুধু স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার না, তোমাদের কাছে পিডিএফ ফাইল তো রয়েছে, একটু নিয়ে নাও ফ্রেন্ডদের থেকে, কেউ একজন পাঠিয়ে দাও প্লিজ ওকে। আচ্ছা ঠিক আছে, আমি নীলাঞ্জন দেখে নিয়ে নেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নিয়ে নাও, তাহলে কি হবে তোমরা মানে এই স্ক্রিন শেয়ার করলে কি হয়, মাঝে মাঝে নেটওয়ার্কটা খুব বাজে হয়ে যায়, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই পিডিএফ ফাইল থেকে ফলো আপ করলে তোমাদের সুবিধা হবে। ওকে, নীলাঞ্জন একটু পাঠিয়ে দিন না ভাই। ওয়েট আই এম সেন্ডিং। আচ্ছা ওকে, ঠিক ওকে, ইউ জাস্ট সেন্ড ইয়োরসেলফ। আমি জাস্ট কন্টিনিউ করছি, ঠিক আছে? একটু ধরবে, ভালো করে একটু মানে বোঝার চেষ্টা করো। কি বলছে, ডিড ইউ নোটিস আ ফিউ ওয়ার্ডস? পাঠিয়ে দিয়েছি দেখ। ওকে ওকে, এই যে জিনিসটা কি বলছে, ডিড ইউ নোটিস আ ফিউ ওয়ার্ডস such as and, but, or, because, so, which have been used in the examples? Such words are called conjunctions and are used to connect two words. Conjunctions are often used in sentence where you say no. এবার কি বলতে, ভালো ভালো করে দেখো যে আমাদের কিছু কানেক্টিং ওয়ার্ডস থাকে, বিকজ আমরা যখন একটু তোমাদের কারো বোধহয় একটু মাইকটা অন আছে, একটু বন্ধ করে দাও প্লিজ। আচ্ছা, তো কিছু ওয়ার্ড যেগুলো থাকে এগুলোকে বলা হয় কানেক্টিং ওয়ার্ড। আমরা যখন আগে মানে আমাদের বলা থাকতো যে 10 ওয়ার্ডস বা 12 ওয়ার্ডস এর মধ্যে কোনো প্যারাগ্রাফ লিখতে হবে, দেন আমরা হয়তো অনেক বেশি জানতাম, 15-17 ওয়ার্ডস জানতাম, তখন আমরা কি করতাম মাঝে মাঝে এন্ড অর। क्वेश्चन में सर कुछ क्वेश्चन है मेरा सर। पेज नंबर कितने से आप स्टार्ट किए हो आज? पेज नंबर जो आप पीडीएफ भेजे थे 29 पेज नंबर 29 देख 29 पेज। তো এইটাই হচ্ছে ব্যাপার। তখন আমরা কি করতাম, এই যে 18টা বা 17টা সেন্টেন্স আমি জানি, সেগুলোকে এই দুটো সেন্টেন্স এক করার জন্য আমরা এন্ড অর বাট এগুলো ইউজ করতাম। তো ওই টাইম থেকে কিন্তু আমরা এই কানেক্টিং করে নিতাম একটা সেন্টেন্স সাথে আরেকটা সেন্টেন্সকে। বাট এইখানে আমরা এটা নোটিস করে দেখতে পাচ্ছি কি যে এন্ড, বাট, অর, বিকজ, সো, এই যে ওয়ার্ড গুলো, এইগুলো কিন্তু আমরা এক্সাম্পলের ক্ষেত্রে প্রচুর ইউজ করি। এইবার এই ওয়ার্ড গুলোকেই বলা হচ্ছে কনজাংশন, এবং এইগুলো কি দুটো সেন্টেন্সকে অ্যাড করছে, সেম কনসেপ্ট। এইবার কি বলছে, কনজাংশনস আর অফেন ইউজড ইন সেন্টেন্সেস ওয়্যার ইউ সে নো। এমন এমন কিছু জায়গায়ও এই কনজাংশন গুলো ব্যবহার করতে হয় যেখানে তুমি না বলবে, কোনো কিছুর এগেনস্টে না বলবে। কি বলছি, কানেক্টিং ওয়ার্ডস এর মধ্যে এন্ড বলছে, এন্ড ইজ ইউজ টু কানেক্ট টু ওয়ার্ডস অর সেন্টেন্সেস অফ ইকুয়াল ইম্পর্টেন্স। যখন তোমাকে ধরো দুটো ইকুয়াল ইম্পর্টেন্স মানে বোথ আর ইম্পর্টেন্ট, তুমি ওইটা না বলে দিস ইজ ইম্পর্টেন্ট এন্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার মানে কি, আমি ইম্পর্টেন্ট বলেই বললাম যে যখন তুমি দুটো জিনিসের উপর সমান গুরুত্ব দিচ্ছ, তখন কিন্তু তুমি অ্যাড ইউজ করছো, ঠিক আছে? সাপোজ ধরো রাহুল অ্যান্ড রহিম আর টু ফ্রেন্ডস, তাই তো? এই যে রাহুল অ্যান্ড রহিম আর টু ফ্রেন্ডস, এই যে অ্যান্ডটার মাধ্যমে কিন্তু
এখানে দুটো সেন্টেন্স রয়েছে, তোমরা কি এটা জানো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্স ইয়েস স্যার, এটা জয়েনিং করে দেওয়া হয়েছে। জয়েনিং করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জয়েনিং এই ম্যাথে যেমন আমরা 2 কমন নিয়ে ব্র্যাকেটে a প্লাস বি লিখি, মানে 2a প্লাস 2 এর জায়গায়, সেই রকম এখানে কি হচ্ছে, ধরো রাহুল ইজ এ ফ্রেন্ড অফ হিম, আর আবার বলছে কি যে রহিম ইজ এ ফ্রেন্ড অফ রাহুল। এরকম দুটো সেন্টেন্স আছে, এবার তুমি কমন করে জয়েনিং করে লিখলে ছোট হয়ে গেল কি রাহুল আর রহিম। তার মানে কি এই যে এক সেন্টেন্স মাধ্যমে কিন্তু তুমি দুটো সেম মানে ইকুয়াল দুটো মানে আহ, 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 কোনো সেন্টেন্সকে তুমি কিন্তু অ্যাড করতে পারলে। ক্লিয়ার? এইবার এর পাশে Yes, sir. দেখো আরেকটা ইয়ে লেখা আছে, হ্যাঁ অ্যান্ড এর পাশে তো আমি বললাম যে অ্যান্ড ইজ ইউজ টু কানেক্ট টু ওয়ার্ডস অর সেন্টেন্সেস অফ ইকুয়াল ইম্পর্টেন্স। তারপরে আবার দেখো লেখা আছে নো মাই ব্রাদার ওন্ট বি এবল টু কাম, নো আই ওন্ট বি এবল টু কাম ক্যান বি রিটেন অ্যাজ নো মাই ব্রাদার অ্যান্ড আই ওন্ট বি এবল টু কাম। মানে এর আগের যে এক্সাম্পলটা দিলাম এটা হচ্ছে তার রিভার্স এক্সাম্পল। আগের বার আমি একটা পজিটিভ ইনস্টেন্স নিয়ে বললাম, এবার কিন্তু নেগেটিভ ইনস্টেন্স নিয়ে বলা হচ্ছে। কি বলছে যে আই ওন্ট বি এবল টু কাম, মানে আমি আসতে পারবো না। আবার কি বলছে যে অ্যাজ নো মাই ব্রাদার এন্ড আই ওন্ট বি এবল টু কাম, কারণ ওখানে বলছে দুটো, আমিও আসতে পারবো না আমার ভাইও আসতে পারবে না। স্টুডেন্ট ক্লিয়ার হলো ব্যাপারটা? Yes, sir. না হলে কিন্তু বলো। মানে এখানে আমি এর আগে আগের এক্সাম্পলে যে দিচ্ছিলাম যে দেয়ার ফ্রেন্ডস, একজন বলছে আমি তোমার ফ্রেন্ড, ও বলছে আমি তোমার ফ্রেন্ড, তার মানে কি তারা দুজনেই একে অন্যের ফ্রেন্ড। এইবার এইখানে কি বলছে যে নো মাই ব্রাদার উড বি এবল টু কাম, তারপরে আরেকটা সেন্টেন্স নো আই উড বি এবল টু কাম, তার মানে এইটা কমন হিসেবে লিখছে নো মাই ব্রাদার এন্ড আই ওন্ট বি এবল টু কাম, মানে আমি এবং আমার ভাই কেউই আসতে পারবো না। তার মানে কি এই এন্ড ওয়ার্ডটাকে ইউজ করে বা এই কনজাংশনটা ইউজ করে আমরা কিন্তু একটা নেগেটিভ ইনস্ট্যান্সের জন্য কিন্তু আমরা জিনিসটাকে ইউজ করতে পারলাম, মানে আলটিমেটলি নো বললাম, নো জানালাম। এরপরে আমরা আসছি বাটের ব্যাপারটা। কি বলছে বাট ইজ ইউজ টু জয়েন টু সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট ডিফারেন্ট আইডিয়াস। মানে বাট আমরা কখন ইউজ করি, ধরো হি ইজ পুয়ার বাট অনেস্ট, তাই তো? এই 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 সেন্টেন্সটা আমরা অনেকেই জানি, আমরা যখন গ্রামার করতাম ছোটবেলায় এই সেন্টেন্সটা থাকতো মাঝে মাঝে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, তাই তো? Yes, sir. আর এই সেন্টেন্সের অ্যাকচুয়াল মানে কি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, মানে সে গরিব হওয়া মানে সত্ত্বেও কিন্তু সে খুব সৎ, তাই তো? তার মানে কি বাটটা কিন্তু তোমার একটা মানে Yes, যে sir. সেন্টেন্সের সাথে দুটো সেম ইকুয়ালিটির সেন্টেন্সকে কিন্তু বাট দিয়ে তুমি অ্যাড করতে পারো না। যে মানে সেন্টেন্স দুটো হবে সেই মানে দুটোর মানে কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে? মানে দুটো সেন্টেন্স তোমাকে ডিফারেন্ট আইডিয়া দিচ্ছে, সেটাকে তুমি বাট দিয়ে কিন্তু মানে ইউজ করে কনজাংশন ইউজ করে জয়েন করো। Yes, sir. মানে অ্যান্ড দিয়ে যখন করছো তখন দুটো সেম মিনিং এর সেন্টেন্সকে তুমি জয়েন করছো, বাট দিয়ে যখন করছো তখন তুমি কিন্তু তুমি দুটো ডিফারেন্ট মিনিং এর সেন্টেন্সকে তুমি বাট দিয়ে জয়েন করছো। এর কারণ কি? কারণ এখানে বলছে বাট ইজ ইউজ টু জয়েন টু সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট ডিফারেন্ট আইডিয়াস, মানে বাট শুধুমাত্র তোমার দুটো আলাদা আইডিয়ার যখন সেন্টেন্স একসাথে জয়েন করতে হয় তখন তোমাকে বাট ইউজ করতে হয়। এইবার একটা এক্সাম্পল এখানে সাইডে দিয়েছে, দেখলে বুঝতে পারবে। কি বলছে আই উড লাভ টু কাম টু পার্টি, আমি তোমার পার্টিতে যেতে খুবই পছন্দ করব। আই কান্ট কাম বিকজ অফ আদার প্ল্যানস ক্যান বি, আচ্ছা মানে আই কান্ট কাম বিকজ অফ আদার প্ল্যান, মানে অন্য কারণগুলোর জন্য আমি যেতে পারছি না। তাহলে এই সেন্টেন্সটাকে কি করে জয়েন করলো, আই উড লাভ টু কাম টু ইউর পার্টি বাট আই কান্ট কাম বিকজ অফ আদার প্ল্যানস। তার মানে কি একটা বাট দিয়ে কিন্তু দুটো সেন্টেন্সে যোগ করলো, এরা কিন্তু সেম ইকুয়ালিটি সেন্টেন্স না। কারণ ও প্রথমে কি বলছে আমি তোমার যেতে পার্টিতে যেতে খুব পছন্দ করতাম বা করি, কিন্তু আমি আসতে পারছি না কেন, কারণ আমার অন্য প্ল্যান আছে। তো এইটাকেই তুমি কি করে লিখলে আই উড লাভ টু কাম টু ইউর পার্টি বাট আই কান্ট কাম বিকজ অফ আদার প্ল্যানস, হয়ে গেল। এবার আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, ধরো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে? এবার এর মানে কি সে গরিব হলেও কিন্তু সৎ, তার মানে কি বাটটা দিয়ে কিন্তু তুমি একটা নো ইউজ করছো, মানে এই সেন্টেন্সটা। আগেটাতে একটা পজিটিভ ইন্টারফারেন্স ছিল, কিন্তু এটাতে কিন্তু একটা নেগেটিভ অথরিটেরিয়ান একটা ব্যাপার চলে আসছে যে আমি আসতে চাই তোমার পার্টিতে কিন্তু আমি আসতে পারছি না কেন, কারণ কি আমার অন্য প্ল্যান আছে। তার মানে কি এটাও কিন্তু তুমি একটা রিফিউজাল হিসেবে নো ইউজ করতে পারলে বাট ইউজ করে। তার মানে কি বাটেরও একটা ইম্পর্টেন্স আছে যখন তুমি নোটা বলছো। বোঝা গেল? Yes, sir. এরপরে নেক্সট এসে আমরা অর। আচ্ছা বাকিদের কাছে ক্লিয়ার হচ্ছে, বাকিরা যারা রয়েছে আমাদের Yes, sir. স্টুডেন্ট? Yes, sir.
Yes, তোমরা sir. একটু মাঝে মাঝে রেসপন্স করবে, না হলে না এটা শুধুমাত্র একজন করলে তো বোঝা যায় না যে সবার কাছে পৌঁছাচ্ছে কিনা। আর তোমাদের যখনই কোনো কোয়ারিজ থাকবে, কোয়েশ্চেন থাকবে, আমাকে দাঁড় করিয়ে দিয়ে বলবে স্যার আপনি একটু ওয়েট করুন, আমি একটা কোয়েশ্চেন করবো। এইভাবে কোয়েশ্চেন গুলো করে ক্লিয়ার করে নেবে। যখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন জানবে যে কিচ্ছু হবে না, তুমি যাই আসবে না কোনো এক্সামে তুমি লিখতে পারবে। বাট কনসেপ্টটা ক্লিয়ার যখনই না হচ্ছে তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়, মানে কোনো জিনিস নিয়ে পড়াশোনা করা বা সেটা নিয়ে সার্ভাইভ করা। সো ফার্স্ট অফ অল তোমাদের যেটা সব থেকে বেশি থাকবে সেটা হচ্ছে নিজের কনসেপ্ট গুলো ক্লিয়ার করা, দেন তুমি অন্য জিনিস ইনহেরিয়েট করে নাও। বলছে অর, অর মানে কি? অর ইজ ইউজড when we need to show a choice between two words or sentence। মানে কি, দুটো সেন্টেন্সের মধ্যে আমরা যখন যে কোনো একটাকে চুজ করে নিতে চাই, মানে ধরো আমাদের সামনে যখনই দুটো অপশন আসবে তখনই দেখবে এই অর এর ইউজটা হয়। ঠিক আছে, এই যেমন ধরো ইফ ইউ কাম অর আই শ্যাল গো, তার মানে কি, যদি তুমি আসো ঠিক আছে, না হলে আমি যাব। ঠিক আছে, বোঝা গেল? Yes, sir. মানে তুমি আসবে বা আমি যাব, ইউ কাম অর আই গো, Complex এই যে sentence. সেন্টেন্স, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স, একদম রাইট। এবার দেখো মানে যে সেন্টেন্স গুলো হয়, এই যে তোমরা কি একটু পড়াশোনা করেছিলে সাবঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ, ঠিক আছে? হ্যাঁ স্যার, এগুলো একদম এইগুলো নিয়ে যদি একটু একদম 7-8 হ্যাঁ, করেছিলাম। এগুলো কিন্তু পড়াশোনা হয়েছিল যখন তোমরা 7-8 পড়ো আর কি, বা 9-10 হয়েছে। হুম, এই ক্লজ গুলো যখন পড়া হয় তখন কিন্তু এই জিনিসগুলোর ব্যবহার আরো বেশি বোঝা যায়, অ্যান্ড অর বার থেকে শুরু করে অন্য জিনিস। এছাড়া যখন তুমি কনজাংশন আলাদা করে পার্টস অফ স্পিচে পড়েছো তখন এই জিনিসগুলো দেখতে পেয়েছো। এবার কি হচ্ছে যে অর হচ্ছে সেই রকমের একটা ওয়ার্ড যে মানে অরের সাথে কিন্তু অনেকটা আনলেসের তুলনা করা হয়, অর বা আনলেস, ঠিক আছে? অর Yes, মানে sir. Yes, sir. অথবা, আর আনলেস মানে না হলে। ঠিক আছে, অথবা না হলে এই দুটোর মধ্যে কিন্তু একটা সাদৃশ্যতা আছে, যদিও ওয়ার্ড দুটো আলাদা। কি বলছে, এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। মানে নো ইউ ক্যান গো উইথ দিয়া, না তুমি দিয়ার সাথে যেতে পারো না। নো ইউ ক্যান গো উইথ আলী, তুমি আলীর সাথেও যেতে পারো না। এইবার এটাকে তুমি কি লিখছো, নো ইউ ক্যান গো উইথ দিয়া অর আলী। এর মানে কি, কমন নিয়ে নিচ্ছে, ধরো দুটো ওয়ার্ড কে কিন্তু একসাথে করে কমন নিয়ে নিচ্ছে, ঠিক তো? ধরো এখানে বলছে যে হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার উইল নট কাম, তার মানে কি এখানে দুটো সেন্টেন্স ছিল, হিজ ব্রাদার উইল নট কাম আর হিজ সিস্টার উইল নট কাম। তার মানে কি দুটোকে যখন তুমি কমন করে নিলে তখন কি বললে, হিজ ব্রাদার অর সিস্টার উইল কাম বা উইল নট কাম, তাই তো? Yes, sir. তার ভাই বা বোন কেউই আসবে না। একটু ক্লিয়ার হলে কিন্তু বলো, না হলে কিন্তু কোশ্চেন করো প্লিজ। হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এরপরে যেটা আসে ফাইনাল, সো অ্যাজ আর বিকজ। এগুলো তো মানে আমরা খুব সব থেকে বেশি কিন্তু এইটাই ইউজ করি, সো অ্যাজ আর বিকজ। ঠিক আছে, স্যার আরো ধরো আছে বলছো স্যার, আই, দো অলদো। হ্যাঁ দো অলদো, শোনো দো অলদোটা আমরা কম ইউজ করি, বাট দেখবে নর্মাল সেন্টেন্সে আমরা যখন কথা বলি তখনই সো অ্যাজ বিকজটা বেশি ইউজ করি, কারণ হ্যাঁ আমাদের কারণ দর্শাতে নর্মালি হয়। এগুলোই use করি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কারণ তোমাকে যখন কেউ কোনো কোয়েশ্চেন করছে ইন জেনারেলি তোমাকে কিন্তু একটা রিজন সেখানে পুট আপ করতে হয়। এবার রিজন মানে তো তোমাকে বিকজ কথাটা ইউজ করতে হবে। এবার বিকজ আর অ্যাজ এর কিন্তু Yes, sir. সেম মানে, জানো তো? আর সোরও তাই মানে, এই তিনটে ওয়ার্ডের কিন্তু সেম মিনিং। সোর মানেও যাই, সো হ্যাঁ মানে স্যার, হচ্ছে সবগুলোই হচ্ছে তাই, কমপ্লেক্স সেন্টেন্সের লেখা। হ্যাঁ, আমি মানে তাই, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, ঠিক আছে, আর বিকজ মানে কারণ। এবার এই যে তাই, যেহেতু, কারণ, এই বাংলা যে ওয়ার্ড গুলো আছে এগুলোর কিন্তু ইংলিশে সেম মিনিং, ঠিক আছে, আলটিমেট Yes, মিনিংটা sir. কিন্তু সেম। এবার কি বলছে দেখো, সো অ্যাজ এন্ড বিকজ আর ইউজ টু জয়েন টু সেন্টেন্সেস when one sentence act as a reason for the second sentence। তার মানে কি, যখন একটা সেন্টেন্স পরের সেন্টেন্সের জন্য রিজন হিসেবে কাজ করে বা কারণ দর্শায় তখনই কিন্তু আমরা এই তিনটে ওয়ার্ড ইউজ করে থাকি, সো অ্যাজ আর বিকজ। ঠিক আছে, কি বলছে, আই Yes, sir. হ্যাভ এ মিটিং আই ক্যান্ট কাম। এটা কিভাবে লিখতে পারো, আই হ্যাভ এ মিটিং সো আই ক্যান্ট কাম, একদম ইজি। ধরো মানে তোমাকে কোনো ফ্রেন্ড জিজ্ঞেস করলো
যে তুমি কেন আমার পার্টিতে আসবে না, ওয়াই উইল ইউ নট কাম টু মাই পার্টি, এরকম একটা কোয়েশ্চেন কেউ জিজ্ঞেস করলো, তাই তো? তখন তুমি অ্যান্সার কি লিখলে যে আই কান্ট বি এবল টু জয়েন দ্য পার্টি বিকজ আই হ্যাভ অ্যান এক্সাম। বোঝা গেল? ইয়েস স্যার, আমি স্যার তোমার এটাকে অ্যাজ দিয়েও করতে পারি। অ্যাজ ইউ করতে থাকো, বিকজ আর অ্যাজ একইভাবে ইউজ করতে পারো, হ্যাঁ ঠিক স্যার, আছে? সেম ইউজ করা যায়। ধরো এরকম একটা মানে সেন্টেন্স আসলো যে আহ, এবার এবার ওখানে কিন্তু তুমি মানে সোটাও ইউজ করতে পারো যদি তুমি চাও, ভালো করে ভেবে দেখো, ইয়েস, শুধু অ্যাসটা ইউজ করতে পারো না, সোটাও ইউজ করতে পারো কিন্তু ওখানে, যে আই ওন্ট বি তো এবল তিনটে টু ইউজ কাম করতে পারি। টু জয়েন দ্য পার্টি। হ্যাঁ, সো আচ্ছা, মানে ওইটা সোটা ইউজ করলে না ওইটা আগে চলে যাবে, ঠিক আছে? ভালো করে বোঝো। হ্যালো। ইয়েস স্যার, বলুন। হ্যাঁ, ধরো এই যে সেন্টেন্সটা আমি আরেকটু তোমাদের ইজি করে দিই। ধরো কি বলছে যে আমি যে সেন্টেন্স একটু আগে বললাম যে আই ওন্ট বি এবল টু জয়েন ইউর পার্টি বিকজ আই হ্যাভ অ্যান এক্সাম। তারপরে ধরো এই সেন্টেন্সে যদি তুমি সো ইউজ করে লিখবে তখন কি লিখবে, আই হ্যাভ অ্যান এক্সাম সো আই ওন্ট বি এবল টু জয়েন ইউর পার্টি। তার মানে কি, তুমি বিকজ যখন ইউজ করছো তখন সেন্টেন্সটা মানে পরে থাকছে যে কারণের সেন্টেন্স বা রিজন, আর যখন তুমি সোটা ইউজ করছো মানে তোমার রিজনটা আগে থাকছে। এটা কিন্তু ভালো করে মাথায় করে নেবে। হ্যাঁ স্যার, এগুলো, হ্যাঁ স্যার এগুলো করবোই অ্যাজ তো। বিকজ আর সো, অ্যাজ বিকজ আর সো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা অ্যাজ আর বিকজ একইভাবে কাজ করে। যখন তুমি অ্যাজ বা বিকজ ইউজ করছো তখন বিকজ বা অ্যাজ এর পরে যাবে হচ্ছে তোমার রিজনটা, কি কারণের জন্য তুমি করতে পারছো না। আর যখন তোমার সো ইউজ করে করতে হবে তখন তোমার রিজনটা আগে আসবে, তারপরে তুমি তোমার মানে স্টেটমেন্টটা দেবে, ঠিক আছে? তো দিজ আর দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স। হ্যাঁ স্যার। সবার কাছে কি ক্লিয়ার? বাকিরা একটু রেসপন্স করবে প্লিজ। Yes, sir. আচ্ছা, এরপরে দেখো কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজেস আছে, একটু মাঝে মাঝে একটু দেখবে এইগুলো এক্সারসাইজ গুলো। আমি এখনো কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে আসিনি, আমি জাস্ট শুধু তোমাদের কিন্তু তৈরি করে যাচ্ছি, তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করে যাচ্ছি। আফটার দ্যাট when we come in question answer session then we'll discuss it in elaborately। আচ্ছা, কি বলছে যে এরপরে দেখো বিভিন্ন মানে তোমার এই মানে রাইটিং স্কিলস এর মধ্যে পার্টস অফ স্পিচ দিয়েছে, তো এগুলো তোমাদের মানে পরে করিয়ে দেবেন, ঠিক আছে? ম্যাম ম্যাম অলোকিতা ম্যাডাম আছেন বা ধরুন মহুয়া ম্যাডাম আছেন, তারা এগুলো তোমাদের করিয়ে দেবেন, ঠিক আছে? আমি এই গ্রামারের পার্টটা এই মুহূর্তে দিচ্ছি না, ঠিক আছে? কারণ গ্রামারের পার্টটা আমি চাইছি ধরো সামনাসামনি তোমাদের সাথে ইয়ে করতে, কারণ অনেক সময় কি হয় জানো তো, সামনাসামনি দেখলে যতটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে একটু মানে ইয়ে করে দেখলে ফোনে হয়তো ততটা ক্লিয়ার হবে না, সেই জন্য আমি একটু পরের দিকে করাতে চাইছি। কিন্তু স্যার এগুলো তো একদম মানে 7, 8, 9, 10 স্যার ছিল, এগুলো অনলাইনে হলে তো স্যার খুব একটা আমি প্রবলেম তোমাকে হতো। বলছি একটা কথা, ইনিশিয়াল লেভেলে হয়তো সবাই পড়ে এসছে, কিন্তু এখন হয়তো পড়াটা খুব ডিফিকাল্ট। তোমরা যদি বলো আমি আজকের ক্লাসটা কিন্তু ওইদিকে এক্সটেন্ড করতে পারি তোমাদের, তাহলে দেখবে প্রথম দিন একটা এতটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মন দিয়ে শুনতে হবে, জাস্ট গিভ মি 15 to 20 মিনিটস, ঠিক আছে? আমি তোমাদের একদম করছি, হয়তো অনেকেই জানবে না, আমি অনেক কোশ্চেন করবো তো পারবে না, বাট তাও লেটস ট্রাই, ঠিক আছে? একটু ট্রাই করে দেখো সবাই, আমি কিন্তু সবাইকে বলছি, হ্যাঁ স্যার, দিন তাহলে। ওকে? একটু গ্রামার তাহলে হয়েই যাক আজকে। বাকিরা কি বলছো, গ্রামার পড়ানো যাবে হ্যাঁ স্যার। এখন? বাকি সবাই বলতে হবে, না হলে আমি কেন পড়াবো? হ্যাঁ স্যার হয়ে যাবে। তাহলে কি বলছি, ধরো আজকে আমরা শিখবো একদম গ্রামারের ইনিশিয়াল লেভেল থেকে। তোমরা কিচ্ছু জানো না, ধরে নাও তোমরা জানো কিন্তু তোমরা কিচ্ছু জানো না, তোমরা শিখছো প্রথমবার, ফার্স্ট টাইম। আচ্ছা, তোমরা আমাকে এটা বলো, সাউন্ড কাকে বলে? বাংলা ইংলিশ যে কোনো একটাতে বললে হবে, সাউন্ড কাকে বলে জানো? সাউন্ড মানে গ্রামাটিক্যাল ইয়েতে, আমি কিন্তু ফিজিক্যাল সাউন্ডের কথা বলছি না, গ্রামাটিক্যাল ফরম্যাটে সাউন্ড কাকে বলে? ইংলিশ গ্রামাটিক্যাল টপিক মানে ইয়েতে। কেউ একজন প্লিজ স্যার অ্যান্সার করো। আমাদের ভোকাল কর্ড ভাইব্রেট করে যেই ওয়েভ ফর্মটা বের করে সেটাকেই সাউন্ড বলে। হ্যাঁ, এটা হ্যাঁ একদমই রাইট। মানে কি, আমাদের ভোকাল কর্ড মানে হচ্ছে বাক যন্ত্র, ঠিক আছে? যেগুলোতে আমরা হ্যাঁ স্যার, কথা বলি, বাদ দেখবে সরস্বতী সরস্বতী পুজোতে কিন্তু এই বাক যন্ত্র কথাটা মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে?
কারণ মা সরস্বতী কিন্তু মানে Yes. গানের দেবী বলা হয়, ঠিক আছে? তো গান তো ধরো বাকযন্ত্র ছাড়া পসিবল না, না, কারণ আমাদের ভোকাল কর্ড গুলো তখন কিন্তু একটা মানে সলিড ফরম্যাট ওয়াইজ কিন্তু আমাদের তখন ইয়ে করতে হয়, ইউজ করতে হয়। তো দ্যাটস ওয়াই সেটা কিন্তু গান হিসেবে বেরোয়, তাই না? তো এই জন্য Yes, যে sir. when some noises are created by our vocal cords, then they are called sound. বোঝা গেল? তার মানে কি বাকযন্ত্রের দ্বারা Yes. সৃষ্ট আওয়াজকে ধ্বনি বা সাউন্ড বলে। হলো। এইবার সাউন্ডের ঠিক পরেই কি আসছে? সাউন্ডের পরে আসছে লেটার। লেটার কাকে বলে? স্যার ওই মানে সাউন্ডের যে সিম্বলিক যে ভার্সনটা ওটা কি লেটার বলে? একদম। ধ্বনির সাংকেতিক চিহ্নকে লেটার বা বর্ণ বলে, তাই তো? ইয়েস। এরপরে আসে ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? এনিওয়ান? স্যার ওই লেটার গুলো দিয়েই যখন একটা মিনিংফুল আমরা এক্সপ্রেশন করতে পারছি সেটাকেই বলা হয় ওয়ার্ড। এইভাবে বললে হবে না, একটু মানে ক্লিয়ারলি বলতে হবে, মানে যখন ডেফিনেশন বলবে ডেফিনেশনের মতো বলবে, ঠিক আছে? When some letters are used together to make a meaningful thing বা make something meaningful, then it is called word বা words, তাই তো? মানে কতগুলো লেটার Yes. একসাথে বসে যখন তোমার একটা কমপ্লিট সেন্স তৈরি করছে, তখন কিন্তু সেটাকে আমরা বলছি কি লেটার। এবার সেন্টেন্স কাকে বলে? তুমি ছাড়া অন্য কেউ বলো, নীলাঞ্জন ছাড়া অন্য কেউ বলো, সৌম্যদীপ বলো, সেন্টেন্স কাকে বলে? Sir, when the words combine together to give a meaningful sense, then it is called a sentence. When some words are used together to make something meaningful বা make a meaningful sense, then it is called a sentence, তাই তো? Yes, sir. এইবার সেন্টেন্স ক রকমের হয়? অন্য কেউ বলো এবার। স্যার সেন্টেন্স বেসিক্যালি মানে অনেক রকম ভাবে ভাগ করা যায়, কিন্তু একটা রকম ভাবে যদি ভাগ করে মানে সেটা হচ্ছে তিন রকমের, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। একদম। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমি জানলাম, তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? কাকে বলে স্যার? মানে স্যার চেঞ্জ A sim- না, এই জানতো না, এইটাই তো ব্যাপার না। আমি তো বললাম তোমাদের সব কমপ্লিট আছে, বাট এই যে চর্চার অভাব। a না simple স্যার মানে sentence. আমাদের চেঞ্জ করতে দিলে স্যার মানে ট্রান্সফরমেশন করতে দিলে করে দেবো, কিন্তু স্যার এক্সাক্ট মানে ডেফিনেশনটা স্যার বলতে পারবো না। ওই সৌম্যদীপ হয়তো বলছে স্যার। তুমি যদি ডেফিনেশন না জানো যে, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট, ঠিক আছে? এই যে স্যার সিম্পল লিঙ্কার গুলো সবই জানি। কমপ্লেক্স কম্পাউন্ড, এক সেকেন্ড আমাকে একটু বলতে দাও। এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এর আগে তোমাকে জানতে হবে ক্লজ কাকে বলে। ক্লজ না জানলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতেই পারবে না, ঠিক আছে? এইবার আমি এইগুলোতে পরে আসছি। তোমাদের এমনি নর্মালি কি হয়, সেন্টেন্সকে 5 রকম ভাবে ভাগ করা যায়, অনেকে 4 রকম বলে, অনেকে 5 রকম বলে। তা আমি একটু পুরোনো কনসেপ্টকে মেনে নিচ্ছি, যেহেতু আমি সেই মানে সেই ওয়ার্ড গুলো বা সেই যে নম্বরটা, সেটা ইউজ আমি এখনো দেখতে পাই। তো দ্যাটস ওয়াই আমি কোন একটা জায়গাতে বললাম কি সেন্টেন্স কিন্তু 5 রকম। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি। হ্যাঁ, আচ্ছা, এই অপটেটিভ সেন্টেন্সটা অনেকে এখন ইউজ করে না, বিভিন্ন গ্রামার বই তো আর নেই, কিন্তু আমি কিন্তু অপটেটিভ সেন্টেন্স পাই, ঠিক আছে? কারণ আমরা যখনই কিছু ইচ্ছা বা প্রার্থনা করি, তখনই কিন্তু সেটা অপটেটিভ হয়ে যায়, ঠিক আছে? উইশ আর করি এটা তো আমরা যখন। সারাদিন করি। এইবার আমি তোমাদের এই ক্লজ বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু পরে আসছি, কারণ এই যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজে জানার জিনিস, ঠিক আছে? এই জন্য ধর মানে সাপোজ বলছে যে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ধরো 5 রকম ভাবে তো ভাগ করলাম। তোমার এই মানে অ্যান্সারটা তোমাকে জেনারেলি বলতে হবে যে ইন জেনারেলি দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস। সাধারণত 5 রকমের সেন্টেন্স। Yes. কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? স্যার ওই সেন্টেন্সে যদি পজিটিভ কিছু এক্সপ্রেস করা হয়। না, পজিটিভ কিছু এক্সপ্রেস করে না, ভুল এটা। অন্য কেউ? অন্য কেউ? সুমন, অর্পণ, কোথায়? কেউ একজন অ্যান্সার কর, বাকিরা। Assertive sentence কি স্টেটমেন্ট কে বলে? মানে কোনো স্টেটমেন্ট থাকলে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স একদম বলে। right, একদম ভেরি গুড স্টেটমেন্ট। মানে কিন্তু এটা একটু ফরম্যাটে বলতে হবে, জাস্ট স্টেটমেন্ট বলে ছেড়ে দিতে হবে না, ঠিক আছে? এটা এরকম ভাবে বলতে হবে, মানে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে ইন জেনারেলি when
the sentence are used to make an assertion. এই assertion মানে বলা হয় বিবৃতি, ঠিক আছে? Then it is called an assertive sentence. মানে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু বলা হচ্ছে, মানে বিবৃতি মানে কি, কোনো কিছু বলা হচ্ছে, এনিথিং। আমি বই পড়ি, আমি ভাত খাই, আমি খেলতে যাই, এখানে কিন্তু কোনো হ্যাঁ বোধক নেই। তুমি ভাবতে পারো যে আলাদা করে কোনো হ্যাঁ বোধক, কিন্তু এইটা বলার Yes, পরে sir. সেটা হ্যাঁ বোধক হয়ে যাচ্ছে। তার মানে কি, reference আগে দিচ্ছ না, তুমি আগে একটা জেনারেল অ্যাসারশন করছো, সেটাই কিন্তু পরে হ্যাঁ হয়ে যাচ্ছে, এটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। তো দ্যাটস ওয়াই কি হয়, মানে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি প্রদান করা হয়, the sentence which are used for assertion is called an assertive sentence. গেল, I read book, I play cricket, he interrogative sentence. Anyone say কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? সবথেকে ইজি এগুলো ওরা Sir, বলবে। question অবিনাশ করা মিস্টার, হবে। ক্যান ইউ হিয়ার মি? অবিনাশ ক্যান হিয়ার মি। ঠিক আছে, Sir, কেউ বলবো? একজন বলো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কোন একটু কোশ্চেন ফরম্যাটে বলবে, এই করা হয়, ওই করা হয়, এইভাবে না, ডেফিনেশনের মতো করে বলবে, যাতে মানে সবাই বুঝতে পারে। স্যার বলছি, স্যার interrogative sentence is nothing but that ends with a question mark, and that is expressed by that is ask a question. That is asked by someone, that is asked by a question, Yes, sir, yes, sir. এই সেন্টেন্সটা কোনো Asked মানে by নেই, someone. ঠিক আছে? Yes, sir, yes, sir. by someone, ঠিক আছে, that is very good, very good. কি বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? এবার দুটো ফরম্যাটেই শুনে নাও, বাংলাতে শুনে নাও, ইংলিশে শুনে নাও। যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো প্রশ্ন করা বোঝায়, তাহলে কি, the sentences which are used for questioning is called interrogative sentences. ঠিক আছে, বোঝা গেল? Yes, sir. এইবার তো তোমরা এটা কি জানো ক রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে? ইন্টারোগেটিভ No, সেন্টেন্সকে sir, আবার no, কভাগে sir. ভাগ করা যায়? না স্যার, জানা নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব। ঠিক আছে, না স্যার, এটা জানতাম না। ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব এবং ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব, মানে যখনই ধরো বললো যে হাউ মেনি ইন্টারোগেটিভস আর দেয়ার, তখন তোমরা লিখতে হবে যে তোমাদের এটা বলতে হবে যে দেয়ার আর টু টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব। এইবার বলবে স্যার তাহলে ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব কাকে বলে, বা ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব কাকে বলে, সব বলে দিচ্ছি। ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব কি, তোমরা এই অক্সিলারি যখন ভার্ব করেছো, অক্সিলারি গুলো করেছিলে মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। এই যে ইন্টারোগেটিভ মানে অক্সিলারি ভার্ব যেগুলো হয়, এই যে ডু, ডিড, ঠিক আছে, হোয়ার, সরি মানে ডু, ডিড, হ্যাভ, হ্যাজ, মানে বি ভার্ব যেগুলো হয়, হ্যাঁ স্যার। বি ভার্ব যেগুলো, শ্যাল, শোনো কি বলছি, বলো। না স্যার বলছি শ্যাল, উইল, মাস্ট, এইগুলো স্যার, এগুলো তো একদম একদম একদম। আমি তোমাদের বলছি দেয়ার আর মানে অক্সিলারি ভার্ব যদি বলো, এবার অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, মানে কি প্রায় 24টার মতো অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে, তার মধ্যে কি বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, বিং, ঠিক আছে, মানে শ্যাল, শুড, আচ্ছা, উইল, উড, হ্যাঁ, স্যার উড, Can, শুড, এগুলো would, হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব হলো, কিন্তু অক্সিলারি ভার্ব তো তোমাকে এখানে কিন্তু বি Auxiliary ভার্ব verb, আর হ্যাঁ, অক্সিলারি হ্যাঁ, ভার্ব হ্যাঁ। এগুলো আলাদা বলা হয়নি, তোমাকে হ্যাঁ, বলা হচ্ছে হ্যাঁ। শুধুমাত্র ইন্টারভিউটিভ অক্সিলারি ভার্ব। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওখানে বি ভার্ব গুলো মোডাল অক্সিলারি গুলো আসবে। ক্লিয়ার? এইবার এই সব মিলিয়ে দেয়ার আর 24 মানে অক্সিলারি ভার্বস ফর ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবার এইগুলো দিয়ে যখন তুমি কোশ্চেনটা করছো, তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে কি ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব। আর প্রোনাউন বা অ্যাডভার্ব কোনগুলো, যেটা তোমাদের ডব্লিউএস কোশ্চেন, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব। ডব্লিউএস গুলো কি, হু, হুইচ, ওয়াই, হাউ, হোয়াট, ওয়্যার, ওয়েন, এগুলো। ইয়েস স্যার। তাহলে বোঝা গেল দেয়ার আর টু টাইপস অফ, মানে দেয়ার আর টু টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। কি কি? ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব আর ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব। কোনগুলো ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব? যে মানে মানে এই যে দেয়ার আর 24 ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব। তারপর তোমাকে ওইগুলো লিখে নিতে হবে কোন কোনগুলো আছে। ঠিক আছে, আর যখন বলবে ইন্টারোগেটিভ ডব্লিউএস কোশ্চেন কোনগুলো,
ইন্টারোগেটিভ ডব্লিউএইচ ও বলতে পারো, বা ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব। প্রোনাউন বা অ্যাডভার্ব মানে হচ্ছে ডব্লিউএইচ গুলোই, ঠিক আছে? যেমন হু, Yes, হুইচ, হোয়াই, হাউ, ওয়ার, হোয়াট, ওয়েন, এগুলো। তাহলে এবার ক্লিয়ার তোমার এই ইন্টারোগেটিভটা নিয়ে টোটালি? yes, sir, clear. এইবার কি বলছে, এইবার বলো তো তোমরা কনজুগেশন করেছো কখনো টেন্স যখন শিখেছো? Sir, tense টেন্স শিখেছি, স্যার যখন কনজুগেশন। হ্যাঁ, কনজুগেশন শিখোনি? টেন্স শিখলে তো কনজুগেশন শিখতে হবে। স্যার 6 কনজুগেশন স্যার ফরম্যাট অফ আ সেন্টেন্স। হ্যাঁ স্যার, ওটা একটু মানে ওটা কি, মানে ওর বাংলা নয়, আপনি স্যার ওটা কি একটু বলুন, মানে হয়তো নামটা ভুলে গেছি, আপনি একটু বলুন স্যার। আমি বলছি এই কনজুগেশন বলা হয় সেইগুলোকে, ধরো একটা সেন্টেন্স তুমি 6 ভাগে মানে ডিফারেন্ট ওয়েতে তুমি বলতে পারো, ঠিক আছে? সেম সেন্টেন্স, একটা সেন্টেন্স কি থাকে আমি বলে দিচ্ছি ভালো করে সবাই শুনবে। একটা কি, নাম্বার 1 অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ থাকে। যে ধরো আই গো টু স্কুল, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। এই যে তুমি বললে না, এই যে মানে তখন ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করছিলাম তখন তুমি বলছিলে যে স্যার মানে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। পজিটিভ যেটা ইম্প্যাক্ট ফেলবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ওইটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, তাই তো? ইয়েস স্যার, ইয়েস এইবার স্যার, ওই জন্য এই সেন্টেন্সগুলোকে বলা হয় কিন্তু অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। ধরো বলছে কি আই গো টু স্কুল, ঠিক আছে? এইবার আসছে হচ্ছে অ্যাসার্টিভ নেগেটিভ, সেটা কি আই ডু নট গো টু স্কুল, ঠিক আছে? এরপরে আসছে কি ইন্টারোগেটিভ। মানে ইন্টারোগেটিভ যেটা নর্মাল ইন্টারোগেটিভ সেটা কি বলছে যে ডু আই গো টু স্কুল, মানে আমি কি স্কুলে যাই। এরপরে কি বলছে নাম্বার 4 এ ইন্টারোগেটিভ নেগেটিভ, ডু আই নট গো টু স্কুল। এইবার হচ্ছে ডব্লিউএইচ ইন্টারোগেটিভ মানে ডব্লিউএইচ অ্যাফার্মেটিভ, সেটা হচ্ছে ওয়াই ডু আই গো টু স্কুল। আর লাস্টেরটা হচ্ছে ডব্লিউএইচ নেগেটিভ, যে ওয়াই ডু আই নট গো টু স্কুল। এবার বোঝা গেল 6টা ইয়েস ফরম্যাট, স্যার, এগুলোকে বলা হয় ইয়েস স্যার, ইয়েস স্যার, conjugation। মনে পড়েছে। মনে পড়েছে তো এরকম, মানে দেয়ার আর 12 টেন্সেস। এই 12 টেন্স আমার তো মনে হয় তো তোমাদের সব মনেও নেই। একটা জিজ্ঞেস করলে স্যার পারবে যে সবগুলো মানে মনে বলতো? আছে, স্যার সবগুলো ভালোভাবে মনে আছে। আচ্ছা, ফিউচার পারফেক্ট স্যার কন্টিনিউয়াস ইউজ টেন্স কাকে করা বলে? হয় তো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? স্যার কাকে বলে স্যার ফরম্যাটটা বলতে পারবো, কিন্তু স্যার কাকে বলে এরকম ডেফিনেশন স্যার কিভাবে বলবো? করবে কি করে? তুমি যদি নাই জানো জিনিসটা কি, তাহলে তার ইউজ করবে কি করে? একটা এক্সাম্পল দাও তো, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যালো স্যার, আপনার ভয়েসটা একটা ল্যাগ example। করছে। নীলাঞ্জন, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা, give me one example of future perfect continuous tense. ইয়েস স্যার। স্যার আই উইল হ্যাভ বিন রাইটিং লেটার। হলো না, ভুল, দ্যাট ইজ রং। ভালো করে শুনে না, একটাই বলছি, এগুলো আমি পরে ক্লাসে গেলে একদম ডিটেলসে সবাইকে শেখাবো। বিকজ whenever you will have to write something, you have to write in proper order. তোমাকে কোনো কিছু শিখতে গেলে সেগুলো প্রপার অর্ডারে লিখতে হবে। এই যেমন ধরো তুমি বললে, তোমার এই যে বলেছো, ধরো মানে ওই ধরো আই শ্যাল হ্যাভ বিন কি বললে, ইটিং রাইস, তাই তো নাকি? না স্যার, আমি এরকম তো বললাম কিছু আই একটা উইল বল, হ্যাভ বিন রাইটিং লেটার। এরপরে উইল বসে না, ওটা হচ্ছে প্রথম ভুল ইন জেনারেলি। না স্যার ওটা, না স্যার ওটা ভুল না, মানে আমি শ্যালটা আমি শিওরলি লিখবো বলছি। আমি স্যার না শিওরলি না, লিখবো বলছি। তুমি শিওরলি বলবে, কিন্তু তার মধ্যে তার একটা সেন্টেন্সের মধ্যে একটা রিফ্লেকশন থাকবে। আই উইল হ্যাভ টু গো, যখন তুমি এইটা ইউজ করছো আই উইল হ্যাভ টু গো, তখন আমি সেটাকে মেনে নিচ্ছি। বা আই শ্যাল হ্যাভ ইটিং রাইস, এটা অতটা স্ট্রং সেন্টেন্স না যেখানে তুমি উইল ইউজ করতে পারো। ওই জন্য তোমাকে লিখতে হবে এখানে আচ্ছা আই আচ্ছা শ্যাল আচ্ছা। হ্যাভ বিন হ্যাঁ স্যার, শ্যাল আই ইউজ করা শ্যাল উচিত হ্যাভ ছিল। আমি অ্যাকচুয়ালি মানে মিন করতে চেয়েছি ওটাই, কিন্তু স্যার আমি ভুল ইউজ করে ফেলেছি। আমি স্যার মিন করতে চেয়েছি যে আমি শিওরলি ওই কাজটা করবো আর কি। এতক্ষণ ধরে আমাদের এইটা নিয়ে মানে ইয়ে হচ্ছে, যে কথাবার্তা হচ্ছে, বাট তুমি কিন্তু এখানে প্রথম জিনিসটাই ভুল করেছো। যে শোনো, ফিউচার পারফেক্ট টেন্স কি হয়, যে বিটুইন টু ওয়ার্কস which will be going on in future period of time is called future perfect continuous tense and the other one is called present indefinite tense. শোনো, এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দুটো কাজ থাকবে। এই যে ধরো তুমি বললে, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস বিফোর হি কামস, মানে
সে আসার আগে আমি ভাগ খেয়ে নেবো, তার মানে কি এই বিফোর আর Yes, আফটারের একটা ব্যবহার থাকে। এই জিনিসটাই তোমরা অমিট করে গেছো বা ভুলে গেছো বা হ্যাঁ বলে স্যার, হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ স্যার ভুলে গেছি এটা। এইবার ধরো মানে এই যে থ্যাংক ইউ জিনিসগুলো স্যার। ভুলে গেছো, দিজ আর দ্য কনসেপ্ট, মানে তোমাকে কোনো একটা জিনিস লিখতে হলে তোমাকে একদম সলিড ওয়েতে লিখতে হবে এবং এগুলো জানতে হবে। ইউ হ্যাভ Yes টু sir, ইউজ yes ইট sir, yes. প্রপারলি, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু রাইট সামথিং ইন এ প্রপার অর্ডার। গেল। আচ্ছা আমি এটা তো করছিলাম না, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ধরো তোমাদের এই সেন্টেন্স কনজুগেশন এগুলো নিয়ে আর কি কথাবার্তা হচ্ছিল। দেখো এগুলো কিন্তু জাস্ট ডিসকাশন, ওকে? এই ডিসকাশন হ্যাঁ গুলো স্যার, কেন করা ডিসকাশনই তো। হচ্ছে, যাতে তোমাদের ধরো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়, বাকিরাও একটু বোঝার চেষ্টা করবে। ধরো এতক্ষণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখাচ্ছিলাম, এইবার ধরো ইম্পারেটিভ সেন্টেন্স। বলো তো কাকে বলে? নিরঞ্জন না, অন্য কেউ বলবে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স তাকে বলে যখন আমরা কোনো অর্ডার বা রিকোয়েস্ট করি। এইভাবে না বলে একটু প্রপার অর্ডারে বলো যে the sentence which indicates order, advice, request, command, etc. is called imperative sentence. তাই তো? মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? Yes sir. আচ্ছা, এইবার ইম্পারেটিভ সেন্টেন্সকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। কেউ বলতে পারবে যে ইন্টারোগেটিভ মানে ইম্পারেটিভ সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা যায়? না স্যার, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশনটা স্যার জানতাম, স্যার ভুলে গেছি, ওটা একটু স্যার রিমাইন্ড করিয়ে দিন। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেকেন্ড পারসন মানে ইম্পারেটিভ সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে ইম্পারেটিভ ফার্স্ট অথবা থার্ড পারসন। কি হয়, ইম্পারেটিভ সেকেন্ড পারসনে সবসময় সাবজেক্ট উজ্জ থাকে, মানে সাবজেক্ট উইল বি Yes sir, অমিটেড ইন সাইলেন্ট থাকে স্যার। ইম্পারেটিভ সেকেন্ড পারসন। ধরো এখানে কি হচ্ছে, ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, স্পিক দ্য ট্রুথ, ডু নট টেল এ লাই, ডু ইট, নেভার হেট দ্য পুয়ার, ঠিক আছে, প্লিজ গিভ মি সাম ফুড। Yes sir, yes sir. এই যে ওয়ার্ড গুলো মানে এই যে সেন্টেন্স গুলো আমি বললাম, দেখো প্রত্যেকটা সেন্টেন্স তুমি চাইলে ইউজ করতে পারবে, কিন্তু ফর সাম পার্টিকুলার রিজন মানে এইটা এই সেকেন্ড পারসন বোঝানোর জন্য কিন্তু এখানে ইউ উজ্জ থাকে। কারণ কি, আমরা কেউ বলি না ইউ ডু ইট, আমরা বলি ডু ইট, তাই তো? মানে এটা স্যার, করো। স্যার, বলো। স্যার, ওপেন দ্য ডোর আপনি ফার্স্টে একটা এক্সাম্পল দিলেন না? ওপেন দ্য ডোর। ওটা স্যার ইউটা ইউজ করতে হলে তো আমাদের এরকম বলতে হবে যে ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, সেইরকম তো? না, তুমি এমনি ওখানে তুমি যদি লেখো ইউ ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর, তাতেও কিন্তু একটা সেন্টেন্স দাঁড়িয়ে যায়, কিন্তু ওখানে তুমি ইউজ করতে পারো না, কিন্তু বিকজ ওটা ইউটা ইউ সাইলেন্ট ইজ থাকে। অমিটেড। আর ওই জন্য তো বলছি যে ইউ আর অমিটেড, ইউটা অমিট করা থাকে, স্যার আপনার ভয়েসটা ওইটাকে খুব বলা হয় ল্যাগ। বাংলায় ইউ উজ্জ থাকে। হ্যালো, হ্যালো স্যার, হ্যালো স্যার। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু স্যার ওই একটু মানে ভয়েসটা আপ ডাউন করছে। একটু নেটওয়ার্কের মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, বুঝলে তো? একটু আমি আস্তে আস্তে পড়াচ্ছি, দেখো ঠিকঠাক শোনা যায় কিনা। হ্যাঁ স্যার, একটু আস্তে আস্তে বলুন তাহলে। আচ্ছা, কি বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে দু রকম, সবাই কিন্তু ভালো করে শোনো। কি বলছে, পারসন আর ইম্পারেটিভ থার্ড বা ফার্স্ট পারসন বা ফার্স্ট বা থার্ড পারসন, যেটা তোমাদের ভালো লাগে বলতেই পারো। কি হচ্ছে, ইম্পারেটিভ সেকেন্ড পারসনের জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, কিছু বলা হচ্ছে, যেমন ধরো ডু ইট, শাট দ্য ডোর, স্পিক দ্য ট্রুথ, ওপেন দ্য ডোর, ডু নট টেল এ লাই। ঠিক আছে, সাপোজ ধরো বললো ইউ ডু নট টেল এ লাই, এটা তো Yes. একটা সেন্টেন্স, সলিড সেন্টেন্স, কিন্তু এখানে ইউটা অমিট থাকছে বা ইউটা এখানে উজ্জ থাকছে, তার মানে কি ডু নট টেল এ লাই বললেই কিন্তু মানে বোঝা যাচ্ছে যে আমাকে বলা হচ্ছে মিথ্যে কথা না বলার জন্য। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আর ফার্স্ট sir, অথবা clear. থার্ড পারসন কি, হ্যাঁ ধরো এই যে আচ্ছা আমরা যখন করেছিলাম মানে ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, আমাদের একটা ইয়ে শিখিয়ে দেওয়া হতো, মানে একটা ওই কি বলে টেবিল টাইপে শিখিয়ে দেওয়া হতো, ঠিক আছে, নাম্বার আর মানে পার্সন দিয়ে। ধরো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি বলতো? জানো তোমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারটা কি হয়? স্যার ওই আই এইগুলো আই, তো মানে আইটাই একদম তো। আই। আমি যেটা বললাম সেটার মানে হচ্ছে আই। ফার্স্ট পার্সন সিঙ্গুলার মানে হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল মানে কি? স্যার উই।
Sir, we, sir. উই। হ্যাঁ, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, You. Sir, প্লুরাল। স্যার আপনার কথাটা কেটে যাচ্ছে স্যার, বুঝতে পারলাম না কি প্লুরাল বা ফার্স্ট পারসন সিঙ্গেল সেকেন্ড পারসন বললেন, আপনার কথাটা কেটে গেল। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারটা কি? Sir, you. Plural আর Sir, singular দুটো you. সেম, তাই স্যার তো? ইউতে, হ্যাঁ স্যার, সিঙ্গেলও বোঝায় আর প্লুরালও বোঝায়। হুম। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গুলো কি কি? Sir, he or she. they, হি, নো স্যার, দে। Not Plural they. হচ্ছে they. আচ্ছা, প্লুরালটাই বললাম স্যার, প্লুরালটা দে, আচ্ছা সিঙ্গুলারটা হচ্ছে হি। সবাই কথা বলো না, আমি তাহলে বলে দিই, শোনো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুধু হি সি না, হি সি ইট অথবা এনি নেম, কোনো কিছুর নাম, সেটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে দে। তো এই যে পার্সনের আমি একটা ক্লাসিফিকেশন করলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, প্রথমটা যখন সেকেন্ড পার্সনে আমরা থাকি তখন সেখানে ইউ উজ্জ থাকে, ইউ উইল বি অমিটেড দেয়ার। ওই জন্য সেখানে কি আমাদের সাবজেক্ট থাকে না। তার মানে কি ইম্পারেটিভ সেকেন্ড পার্সন কাকে বলে? যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলোতে কোনো সাবজেক্ট থাকে না। দোজ ইম্পারেটিভ সেন্টেন্সেস which don't have any subjects is called imperative second person. আর ইম্পারেটিভ থার্ড পার্সনে কি থাকে, এখানে একটা লেট বাইরে থেকে ধার করে নিয়ে আসতে হয়, রেন্ট করে একটা লেট নিয়ে আসতে হয় ইয়েস স্যার, ইয়েস সেন্টেন্সের মধ্যে। কি বলে এই এবার Let এবার the সেকেন্ড বা door be- মানে হ্যাঁ, এইবার ফার্স্ট বা থার্ড পার্সন কি কি করে ক্লাসিফাই করবে? ফার্স্ট পার্সনের জন্য ধরো আই বা উই, আই থেকে কি আসে মি, উই থেকে কি আসে আস, Yes, sir. তাহলে কি লেট Us. মি ডু ইট, লেট আস ডু ইট, বাট লেট Yes, আস sir. গো টু প্লে, ওটাকে আমরা লেট আসটাকে আমরা কি বলি, এবার কমা দিয়ে লেটস করে দিই, এলইডি অ্যাপোস্ট্রফি Yes, এস, sir, ওটার yes. মানে কিন্তু লেট আস। সবার কাছে ক্লিয়ার? Yes, sir. এইবার আবার যখন ধরো এই থার্ড পার্সন গুলো, পার্সনে কি হি সি এগুলোই হয় আর দে হয়, তাহলে কি লেট হিম ডু ইট বা লেট দেম প্লে ক্রিকেট বা Yes, sir. লেট হিম বা লেট হার গো টু স্কুল, তাকে স্কুলে যেতে দাও। তার মানে কি দিজ আর অল দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ফার্স্ট এন্ড থার্ড পার্সন। মানে যেখানে তোমার ফার্স্ট পার্সন ইউজ করা হবে সেটা ইম্পারেটিভ ফার্স্ট পার্সন, যেখানে তোমার থার্ড পার্সন ইউজ করা হবে সেটা ইম্পারেটিভ থার্ড পার্সন। ইজ ইট ক্লিয়ার? Yes, sir, yes, sir. Clear. আচ্ছা, তো এইবার আমরা আসছি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলো তো কাকে বলে? এনিওয়ান? দিস ইজ দ্য সেন্টেন্স, দিস ইজ দ্য টাইপ অফ সেন্টেন্স। হ্যাঁ, কোনো উইশ, একদম রাইট। কে বললে এটা? তুমি শুনতে পেলাম না। স্যার সৌম্যদীপ বললাম, সৌম্যদীপ দাস। হ্যাঁ, সৌম্যদীপ বলেছ যে কোনো ইচ্ছা বা প্রার্থনা, উইশ, তাই তো? তার মানে কি দ্য সেন্টেন্স উইচ ইন্ডিকেট মেন্টাল উইশ অর প্রে ইজ কল্ড অ্যান অপটেটিভ সেন্টেন্স। তোমার মানে নিজের মনের যে কোনো ইচ্ছা বা প্রার্থনা যখন তুমি মানে প্রকাশ করছো, তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স। এইবার অনলি টু ওয়ার্ডস ডিফাইন অ্যান অপটেটিভ সেন্স, মানে দুটো ওয়ার্ড, মানে এই দুটো ওয়ার্ডের কোনো একটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, দেন দ্যাট উইল বি কনসিডার্ড টু বি অ্যান অপটেটিভ সেন্টেন্স। Sir, may or wish. না, মে আর উইশ না, মে আর লং। মে অ্যান্ড লং, LONG। ধরো Sir, কি wish হয়, কেন মে হবে না? গড ব্লেস ইউ। উইশ কেন হবে না? উইশ কারণ হবে না হচ্ছে আই উইশ টু গড, এইটুকু বলে মানে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে, কিন্তু কি প্রার্থনা করছো সেটা এখানে বলা হচ্ছে না। এখানে কি বলা হচ্ছে, তুমি যে প্রার্থনা বা উইশটা করছো সেটা তোমাকে ডিফাইন করতে হবে। তার মানে উইশ বা প্রে কিন্তু এই ওয়ার্ড দুটো হবে না। যে ওয়ার্ড দুটো হবে, একটা হচ্ছে মে আর একটা হচ্ছে লং। মে কেন ইউজ হচ্ছে আমি বলে Yes, sir. দিচ্ছি। ধরো সাপোজ তুমি কাউকে প্রণাম করলে পরীক্ষার আগে, ঠিক আছে, বললো কি মানে ভগবান তোমার মঙ্গল করুক, তাই তো? এটা তুমি Yes, sir. ইংলিশে যদি লিখে, এইটা যদি ইংলিশে লেখো তাহলে কি হবে? এটা ট্রান্সলেশন মে গড ব্লেস ইউ, তাই তো? Sir, may God bless you, sir. এটাই তো বললাম, মে গড ব্লেস ইউ। Yes, তার sir. মানে কি? হ্যাঁ, তার মানে কিন্তু এটা তার একটা উইশ, ঠিক আছে? এটা কিন্তু তার একটা উইশ। এইবার যখন তুমি প্রে করছো, কিভাবে Yes. প্রে করছো? ধরো লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার বা লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে? Yes, sir. আমার এই প্রেসিডেন্টের word- দীর্ঘায়ু কামনা করি। আমার প্রেসিডেন্টের দীর্ঘায়ু কামনা করি, যে লং,
লং মানে এখানে কিন্তু কামনা করা, মানে ইট ইজ অ্যাকচুয়ালি মানে মেনশনিং দ্য মানে প্রেইং পোর্শন, মানে যে এই যে দুটো জিনিসের মধ্যে আমরা এই উইশ আর প্রেয়ের মধ্যে প্রেয়ার সেকশনটা কিন্তু এটা যে লং লিভ দ্য প্রেসিডেন্ট, যে আমাদের যে Yes, sir, yes, প্রেসিডেন্ট sir. আছে দীর্ঘজীবী হন। তো এর মানে কি এটা হচ্ছে একটা প্রে করা কারোর জন্য। তাহলে ইজ ইট ক্লিয়ার অপটেটিভ সেন্টেন্সটা? Yes, sir. Yes, sir, clear. এরপরে ফাইনালি যে জায়গাটায় আমরা আসবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তুমি জানো এক্সক্লামেটরি স্যার সেন্টেন্স যদি কাকে কোনো বলে? সেন্টেন্সে, ইয়েস স্যার, যদি কোনো সেন্টেন্সে স্যার ওভারজয় বা ফিলিং বা হ্যাপিনেস এরকম কিছু এক্সপ্রেস হয় তাহলে সেটাকে বলবো এক্সক্লামেটরি। কিন্তু এটাকে একটু অন্যভাবে বলবে কি, দ্য সেন্টেন্স হুইচ ইন্ডিকেটস জয়, সরো, ওয়ান্ডার এটসেট্রা ইজ কল্ড অ্যান স্যার এক্সক্লামেটরি ইমোশন বলতে পারি, তাই তো? ইমোশন না, তুমি শুধু জয়, সরো, ওয়ান্ডার এই তিনটে ওয়ার্ড ইউজ করো তাতেই হয়ে যাবে তোমার ডেফিনেশন। ওকে স্যার। সুখ, দুঃখ, ঠিক আছে। আর মানে এবার এইগুলো কি মানে তুমি অনেক ভাবে বলতে পারো, বাংলা যদি বলতে চাও মানে কি, যে সেন্টেন্স দ্বারা হাসি, কান্না, সুখ, দুঃখ, ভয়, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। ইংলিশে তাহলে এই ওয়ার্ড গুলো ইউজ করো, দ্য সেন্টেন্স হুইচ ইন্ডিকেটস জয়, সরো, হ্যাপিনেস, স্যাডনেস, হ্যাঁ, গ্রিফ, হ্যাঁ, দেন তোমার আর কি ওয়ান্ডার এটসেট্রা ইজ কল্ড অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার Yes. কি দুটো জিনিস সবসময় জানতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন ইন্টারোগেশন মার্ক থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে সবসময় একটা এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক থাকবে স্যার। এইবার মানে কয়েকটা আমি এক্সাম্পল বলে দিই, যেমন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইট ইজ। এই সেন্টেন্সটা Yes, কি sir. ঠিক বললাম না ভুল বললাম? স্যার এটা আপনি অ্যাকচুয়ালি এরকম বলতে হতো, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, আপনি ইট ইজ বলে দিয়েছেন। একদম রাইট, তার মানে কি এটা একটা ভুল, কিন্তু এটা রাইট ভার্সনটা কি জানো? হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। ওইটা যখন বলছো তখন কিন্তু হ্যাঁ এটা স্যার, ঠিক জানি। হচ্ছে। আমি কিন্তু দেখছিলাম যে তোমরা জানো কিনা। ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার জানি এটা। আচ্ছা, এবার কি ধরো মানে এই যে হাউ এর ইউজটা, হাউ যখন ইউজ করবে তখন ইট বলা যাবে না, তখন কি বলতে হ্যাঁ হবে? স্যার, বলা যায় না। হাউ নাইস দ্য রোজ ইজ। তার মানে কি রোজটা কি সুন্দর, ঠিক আছে। কারণ কি এগুলো আবার কিন্তু ট্রান্সফরমেশনের সময় কাজে লাগে। এই যে ধরো হ্যাঁ স্যার, প্রচন্ড ধরো কাজে আমি লাগে স্যার। বললাম, হ্যাঁ, এবার যখন ধরো সাপোজ বলছে যে হোয়াট এ চিয়ারফুল বার্ড ইট ইজ, তাই তো, যে কি সুন্দর একটা মানে পাখি, চিয়ারফুল বার্ড মানে হ্যাঁ লাফালাফি করছে খুব পাখিটা। বলছে কি হোয়াট আ চিয়ারফুল বার্ড ইট ইজ, তার মানে কি যখন এটাকে বলছে যে ট্রান্সফর্ম দিস সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ বা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ যখন বলছে, তখন কিন্তু তোমাকে বলতে হচ্ছে কি ইট ইজ আ ভেরি চিয়ারফুল বার্ড। ইয়েস স্যার, এম আই রাইট? ইয়েস স্যার। এছাড়াও আরো কিছু এক্সাম্পল হচ্ছে যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, ফি ফি দি ম্যান ইজ এ থিপ, alas the man died last night, oof what a pain, oof my leg has been broken. So these are all exclamatory sentences. ইয়েস স্যার। তাহলে আজকে মোটামুটি ক্লিয়ার হলো এই যে মানে আমি কিন্তু একদম অল্পের মধ্যে তোমাদের বুঝিয়ে দিলাম যে ধরো হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। কনস্ট্রাকশন কিভাবে শুরু হচ্ছে একটা জায়গা, ঠিক আছে, একটা মানে গ্রামারের, এবং তারপরে আমরা যে সেন্টেন্স গুলো শিখছি সেই সেন্টেন্স গুলো কি কি আছে না আছে এগুলো সম্পর্কে কিন্তু একটা ওভারঅল একটা ওভারভিউ আমরা পেয়ে গেলাম, ঠিক। ইয়েস স্যার, এইবার এগুলো স্যার অ্যাকচুয়ালি আবার হ্যাঁ বলো বলো। মানে স্যার বলছিলাম যে ভালোই হলো, মানে স্যার আপনি ব্রাশ আপ করে দিলেন এগুলো, মানে খুব সেই 7-8 হয়েছিল তো লাস্ট, ওই জন্য অনেক কিছু মনে ছিল না, আপনি একটু ব্রাশ আপ করে দিলেন, ভালোই হলো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। এইবার আসছি আমি এই ক্লজের জায়গাটাতে। এটা কিন্তু পার্ট অফ এ সেন্টেন্স, ঠিক আছে। কি হয় একটু ক্লজটা বলে নি, অসুবিধা নেই তো? না না স্যার, বলুন বলুন। No, sir. আচ্ছা, হ্যাঁ, ক্লজ কাকে বলে? A clause is actually a group of words that contains a verb. ইয়েস ঠিক স্যার। আছে, ক্লজ হচ্ছে কিছু মানে গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ভার্ব থাকে, ঠিক আছে, এন্ড আদার মানে ইউজুয়ালি হ্যাভ আদার কম্পোনেন্টস। এছাড়াও ভার্ব ছাড়া আরো কিছু থাকে। কি করে? A clause may form part of a sentence or it may be a complete sentence in itself.
ঠিক আছে, ধরো বলছে হি ওয়াজ ইটিং আ স্যান্ডউইচ, তাই তো? Yes, হি sir. ওয়াজ ইটিং আ স্যান্ডউইচ, এটা কিন্তু একটা ক্লজ, ঠিক আছে? এটা ক্লজ কেন? কারণ এর মধ্যে একটা ভার্ব। Yes, sir. তারপরে কি এই যে ধরো মানে এই বা একটা ক্লজ কিন্তু বিভিন্ন ভাবে ইউজ হতে পারে, ঠিক আছে? এখানে আবার 3 রকমের ক্লজ থাকে, মেইন ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ, ঠিক আছে? Yes, sir. Main clause টাকে স্যার কন্ডিশনাল প্রিন্সিপাল ক্লজ, ক্লজ বলা হয়, রাইট? হুম, বলছিলাম যে স্যার মেন ক্লজটাকে কোনটা বুঝতে প্রিন্সিপাল পারলাম না। ক্লজও বলা হয়। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ তো, আরে দেখো মেইন আর প্রিন্সিপালের মানে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একই দাঁড়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, কোন মানে আমি একটা ওটা কলেজের পড়েছিলাম প্রধানকে তো ওই কি জন্য বলা হয়? বললাম। প্রিন্সিপালই তো। কোন একটা কলেজের প্রধানকে কি বলা হয়? প্রিন্সিপালই তো, তাই না? ইয়েস আর স্যার, কোন একটা জিনিসের মানে বেসিক জিনিসটাকে কি 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 বলা হয়? মেইন পার্ট। মেন পার্ট। তো তার মানে কি মেইন ক্লজ মানেই হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। তো মানে তার মানে কি বলছি যে বিভিন্ন রকমের, একটু আগে তো ধরো আমি তোমাদের বললাম কি যে এবার দেখো ক্লজটাকে শিখতে হবে, তারপরে তুমি ওইগুলো শিখতে পারবে, ঠিক আছে? তাহলে কি ক্লজ কাকে বলছে? এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস আ ভার্ব এন্ড ইউজুয়ালি আদার কম্পোনেন্টস টু। তারপরে বলছে কি ক্লজ মে ফর্ম পার্ট অফ সেন্টেন্স অর ইট মে বি এ কমপ্লিট সেন্টেন্স ইন ইটসেলফ। এটা কি হতে পারে? একটা সেন্টেন্সের কিছুটা অংশ হতে পারে বা একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে। যেমন ধরো হি ওয়াজ ইটিং আ স্যান্ডউইচ, তাই তো? সে একটা স্যান্ডউইচ খাচ্ছে, এটা কিন্তু একটা ক্লজ। তারপরে কি ধরো শি হ্যাড এ লং ক্যারিয়ার, এটাও একটা ক্লজ। এইবার কি, এবার আমরা জানবো যে ডিফারেন্ট টাইপস অফ ক্লজেস। এর মধ্যে কি আছে? মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ রয়েছে এখানে, তারপরে তোমার রয়েছে সাবঅর্ডিনেট স্যার, ক্লজ, তারপরে কন্ডিশনাল ক্লজ, ঠিক আছে? দেন স্যার রিলেটিভ ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে না? এবার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এগুলোর মধ্যে পড়ে যায়, সেগুলোকে আবার তুমি রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বলতে পারো কিছুকে, ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। হ্যাঁ, তো এইভাবে নামে তুমি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এরা দিয়েছে। এবার বিভিন্ন রকমের ক্ষেত্রে ব্যাপারটা কি তুমি জিনিসটা বুঝতে পারছো? ইন জেনারেলি আমরা যখন পড়তাম তখন আমাদের তিনটেই মানে পড়ানো হতো, মানে আমরা যখন ছোট ছিলাম। কি? ওই তোমার প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ আর কোঅর্ডিনেটিং ক্লজ, শেষ। কিন্তু এখন আরো বেশি আর কি ধরো মানে ডিফারেন্ট ওয়েতে এগুলো ডিসকাস করা। তাহলে কি আমরা একটা একটা করছি, তখন মেইন ক্লজ কাকে বলে? যে এভরি সেন্টেন্স কন্টেইনস অ্যাট লিস্ট ওয়ান মেইন ক্লজ, মানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা করে মেইন ক্লজ থাকে, ঠিক আছে? এইবার যে একটা মেইন ক্লজ কি হয়, মানে এ মেইন ক্লজ মে পার্ট অফ এ কম্পাউন্ড অর এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের পার্ট হতে পারে, এন্ড ইট অলসো মেক সেন্স অফ ইটস ওন। এবং এটা কি নিজের মতো কিন্তু Yes. একটা মানে তোমাকে দেয়। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মেইন ক্লজ। কারণ কি ও কার উপর ডিপেন্ডেবল না। হি দ্যাট ক্লজ ইজ গিভিং ইউ সামথিং ইন এ মানে কি বলবো প্রিন্সিপাল ওয়ে, মানে সব থেকে বেশি ইম্প্যাক্ট তৈরি করে মেইন ক্লজ, কারণ সে কারো উপর কোনো মানে দরকারই পড়ে না তার হেল্প করা। ইয়েস স্যার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই কি মেইন ক্লজ হচ্ছে কি, মেইন ক্লজ ইজ এ পার্ট অফ কম্পাউন্ড, মানে মেবি এ মেইন ক্লজ মে বি এ পার্ট অফ কম্পাউন্ড সেন্টেন্স অর কমপ্লেক্স সেন্টেন্স এন্ড ইট অলসো মেক সেন্স অফ ইটস ওন। এইটুকু যখন বলবে এটাই হচ্ছে মেইন ক্লজের ডেফিনিশন। ইয়েস। তাহলে কি the clause which have a meaning itself, মানে যে ক্লজটা নিজেরই একটা মানে আসে, দেন ইট ইজ কল্ড আ মেইন ক্লজ। বোঝা গেল? ইয়েস এই যেমন একটু আগে যে এটা বলছিলাম, সাপোজ ধরো হি ওয়াজ ইটিং আ চিকেন স্যান্ডউইচ বা চিজ স্যান্ডউইচ, ঠিক আছে? তখন এটাই কিন্তু মেইন ক্লজ, বিকজ ইট ইজ গিভিং ইউ অ্যান এক্সাক্ট মিনিং, ইট ইজ নট taking help বা urging for help from any other clauses. So that's why it is called sir. a main clause. দেন আসছে কি যে এবার দেখো মানে অনেক সময় কি বিভিন্ন কনজাংশন কি করে দুটো ক্লজকে একসাথে যোগ করে, ঠিক আছে? এই যেমন আমরা একটু আগেই পড়ছিলাম, মনে আছে যখন আমরা এই আমাদের ওই বুকটাকে ফলো করছিলাম, তখন কিন্তু এই যে ধরো রাহুল ইজ পুয়ার, তারপর আবার নেক্সট সেন্টেন্স রাহুল ইজ হ্যাপি, ওই দুটোকে আমরা ক্লজের মতো করে নিলাম। এই দুটো কিন্তু আলাদা ক্লজ, ওই দুটোকে একসাথে তুমি কি করলে, রাহুল ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি বা হি ইজ অনেস্ট, এরকম একটা কিছু, তাই তো? বাট দিয়ে কিন্তু তখন তুমি এন্ড অর বাট সো
অ্যাজ, বিকজ এগুলো দিয়ে আমরা যোগ করলাম, তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্স মানে পেয়ে গেলে কিন্তু কিন্তু তাহলে আমরা যেটা একটু আগে পড়াচ্ছিলাম সেটা কিন্তু এখানেও তোমরা পেয়ে গেলে, তাই কি না স্টুডেন্টস? আমি অডিবল? ইয়েস স্যার। স্যার আমি অ্যাকচুয়ালি একটু বাইরে এসেছি, ওই জন্য স্যার আপনাকে আমি আনমিউট করিনি। বাকিরা তো আছে, বাকিরা আছে, ডোন্ট হেজিটেট, বাকিরা তো আছে। যাই হোক, এরপরে কি সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেটিং ক্লজ কি? সাবঅর্ডিনেটিং ক্লজ ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ ফর ইটস মিনিং। মানে কি, যে ক্লজ গুলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের উপর ডিপেন্ডেবল তাদের কিন্তু বলা হয় সাবঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে? যেমন কি Yes, sir. বলছে যে আফটার উই হ্যাড লাঞ্চ উই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। আফটার উই হ্যাড লাঞ্চ মানে দুটো হ্যাড, কিন্তু প্রথম হ্যাডটা হচ্ছে তোমার ভার্ব, আর পরের হ্যাডটা কি স্যার খেয়ে হ্যাঁ স্যার খেয়ে নিয়েছে সেটা বোঝাচ্ছে। এটা বাদ দে, এটা একটু ডিফিকাল্ট বললাম। এছাড়াও আমার মনে পড়লো আরেকটা বলতে পারো, ধরো আই ফার্স্ট স হার ইন প্যারিস ওয়ার আই লিভ ইন দ্য আর্লি 90s বা আর্লি 20s। আমি তাকে প্যারিসে দেখেছিলাম যেখানে আমি প্রথম মানে 90s এর বা 20s এর প্রথমে আমরা থাকতাম। ঠিক আছে? তার মানে কি এই সেন্টেন্সে কি আই ফার্স্ট স হার ইন প্যারিস, এটা কিন্তু তোমার মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর ইয়েস স্যার। যখন বলছো ওয়ার আই লিভ ইন আর্লি 90s বা আর্লি 20s, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে কি বলছে কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজ কি? যে কন্ডিশনাল ক্লজ ইজ ওয়ান দ্যাট ইউজুয়ালি বিগিনস উইথ ইফ অর আনলেস। মানে যদি কোনো ক্লজ তোমার ইফ আর আনলেস দিয়ে শুরু হয়, মানে সেগুলো কিন্তু কি করে, ডিসক্রাইব সামথিং দ্যাট ইজ পসিবল অর প্রবাবল। অ্যাকচুয়াল কিন্তু কিছু বলে না, হলেও হতে পারে। প্রবাবল মানে কি হলেও হতে পারে, তাই তো? ইয়েস স্যার। এবার এইটার জন্য কি বলছে যে এগুলোকে বলা হয় কন্ডিশনাল ক্লজ। কেন? এ কন্ডিশনাল ক্লজ ইজ ওয়ান দ্যাট ইউজুয়ালি বিগিনস উইথ ইফ অর আনলেস এন্ড ডিসক্রাইব সামথিং দ্যাট ইজ পসিবল অর প্রবাবল। মানে এগুলো কি করে, এগুলো হচ্ছে শুরু হয় হচ্ছে ইফ আর আনলেস থেকে, এবং এরা কি করে কোনো কিছু পসিবিলিটি বা প্রবাবল কোনো জিনিসকে কিন্তু এরা ডিসক্রাইব করে। ধরো কি বলছে, ইফ ইট লুকস লাইক রেইন আ সিম্পল শেল্টার ক্যান বি মেড আউট অফ এ প্লাস্টিক শিট। যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে আমরা একটা শেল্টারের ব্যবস্থা তৈরি করে নিতে পারি নিজের মতো। ঠিক আছে? তারপর ধরো আর একটা বলছি, আই উইল বি হোম টুমরো আনলেস দ্য প্লেনস ডিলেড ফর আওয়ার্স। আমি কালকেই বাড়ি ফিরবো যদি প্লেনটা দেরি না করে। তার মানে কি এই যে সেন্টেন্স গুলো ইফ আনলেস এগুলো ইউজ করে কিন্তু আমরা একটা মানে প্রবাবল বা প্রবাবিলিটি মানে দেখাচ্ছে যে উই আর নট কনফার্ম, বাট যদি এটা হয় তাহলে এটা হবে। ইয়েস স্যার। দ্যাটস ওয়াই দিস আর কল্ড কন্ডিশনাল ক্লজেস। আর ফাইনালি রিলেটিভ ক্লজটা একটু শিখিয়ে দিই, এটাই দরকার, আর এর পরে আর কিছু লাগবে না। রিলেটিভ ক্লজ কি? যে এ রিলেটিভ ক্লজ ইজ ওয়ান connected to main clause by a word such as which, what, whom, whose, when, where। মানে who, এই যে কিছু আছে, এই যে ওয়ার্ড গুলো আমি পড়লাম, যে which, that, whom, where, when, who, এগুলো কিন্তু সব কি রিলেটিভ ক্লজের জন্য। স্যার কারণ কি একটা রিলেটিভ ক্লজ হচ্ছে সেই ক্লজ যেটা মেইন ক্লজের সাথে কানেক্টেড থাকে শুধু একটা ওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে? এই যেমন ধরো ওই যেটা বললাম, she wants to be with Thomas who is best suited to take care of her। মানে সে সবসময় থমাসকে বেশি প্রেফার করতো বা থমাসের সাথে থাকতে যেত। কেন? কারণ কি থমাস তার সবসময় যত্ন নিত। এখানে কিন্তু আমরা ওই জন্য কি করলাম, হু দিয়ে আমরা কিন্তু দুটো সেন্টেন্সকে এক করে দিলাম। থমাস হু, ইয়েস থমাস হু, তার মানে কি এই যে থমাস কি কিন্তু ডেসক্রাইব করছে তোমার এই হু এর মাধ্যমে। এখানে কিন্তু থমাসের ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, তাই তো? ওই জন্য Yes, এগুলোকে sir. বলা হচ্ছে কিন্তু রিলেটিভ ক্লজ। তারপরে ধরো যেমন কি বলছে, স্যার রিলেটিভ I was wearing dress that I bought to wear for your party। I was wearing the dress that I bought to wear in your party। তার মানে কি আমি ওই ড্রেসটা মানে পরছি, যেটা আমি কিনেছিলাম তোমার পার্টিতে পরে আসার জন্য। তার মানে কি এই যে আই ওয়াজ ওয়ারিং দ্য ড্রেস, হ্যাঁ, এটা কিন্তু তখন মেইন ক্লজ। আর যখন দ্যাট আই বট টু ইয়োর পার্টি, এটা কিন্তু তোমার হয়ে গেল কি রিলেটিভ ক্লজ। তার মানে দুটো ক্লজের ডিফারেন্স বুঝতে পারছো? এখানে কি দ্যাট, ইয়েস স্যার। টু, হোয়ার এগুলো দিয়ে কিন্তু তোমার ক্লজটাকে কিন্তু যোগ করা হচ্ছে। তাহলে এই হচ্ছে কিছু স্যার তোমাদের রিলেটিভ আছে ক্লজ শিখিয়ে দিলাম ক্লজ নিয়ে।
স্যার হুম? বলছিলাম স্যার রিলেটিভ ক্লজ কে অ্যাডজেক্টিভ ক্লজও তো স্যার বলেন। না, রিলেটিভ ক্লজকে তুমি অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারো। কেন পারো না তার পড়েছিলাম স্যার। অনেক কারণ আছে। পুরোপুরি শোনো, রিলেটিভ ক্লজের একটা আলাদা মানে আছে। এবার অ্যাডজেক্টিভ ক্লজ মানে বলবো না। অ্যাডজেক্টিভ আলাদা করে হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ বলে সেরকম কোনো আমি কিন্তু দেখিনি, ঠিক আছে? এবার মেবি থাকতেও পারে। এবার স্যার অ্যাডজেক্টিভ ক্লজ মানে আমি যতটুকু আগের জানতাম, গ্রামার বইগুলোতে স্যার খুব একটা থাকতো না। না আমি তোমাকে বলছি, অ্যাডজেক্টিভ ক্লজও কিন্তু রিলেটিভ ক্লজ গুলো বলা হয়, ঠিক আছে? কিন্তু এর মধ্যে একটা প্রবলেম আছে, ইন্ডিপেন্ডেন্টের একটা প্রবলেম আছে, ঠিক আছে? মানে এই রিলেটিভ ক্লজ গুলো কি, এগুলো কিন্তু মানে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এবার তার মধ্যে দেখা গেছে কি, মানে এটা কি করে, নাউনকে কিন্তু একটা সেন্টেন্সে ডিসক্রাইব করে। মানে কি, একটা অ্যাডজেক্টিভের মতো, মানে ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইভেন দো ইট ইজ মেড আপ অফ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইনস্টেড অফ জাস্ট ওয়ান। মানে এরা কি করে তোমার মানে ওই যে একটু আগে বলছিলাম না রেস্ট্রিকটিভ, ইয়েস স্যার। এই যে ওই যে তুমি বলছো যে অ্যাডজেক্টিভ ক্লজও তো স্যার বলা হয় রিলেটিভ ক্লজকে, এটা অনেক আগে বলা হতো। ধরো ওই 2009-10 এর যখন বইগুলো বেরোতো তখন এটা বলা হতো। আফটার স্যার দ্যাট আমরা ছোটবেলায় পড়েছিলাম এটা, মানে কি হলো, আফটার দ্যাট যেটা হলো, এই অ্যাডজেক্টিভ ক্লজ গুলো কিন্তু মানে ওরা রেস্ট্রিকটিভ করে দিল, মানে রেস্ট্রিকটিভ নাম দিয়ে, ঠিক আছে? এই যেমন ধরো একটু আগে তোমাদের বলছিলাম না যে এই যে মানে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, হ্যাঁ, ইয়েস স্যার। তারপর তোমার রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, এগুলোকেই কিন্তু বলা হয় মানে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? মানে এই অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করেছে। একটু শুনে নাও, ধরো আর 2 মিনিট লাগবে, ঠিক আছে? কি বলছে? হ্যাঁ স্যার আর রেস্ট্রিক্ট, বলুন। হ্যাঁ, রিলেটিভ ক্লজ gives essential information about a noun that comes before it. ভালো করে বুঝবে। আর রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, হ্যাঁ, এবার এটাকে তুমি অলসো নোন অ্যাজ কিন্তু ডিফাইনিং রিলেটিভ ক্লজ। মানে তুমি দেখো অ্যাডজেক্টিভ ক্লজটাকে ভেঙে কত নামে এরা সামনে আনছে, ঠিক আছে? এরা কি বলছে, রেস্ট্রিকটিভ Yes. রিলেটিভ ক্লজ তুমি কিন্তু মানে ডিফাইনিং রিলেটিভ ক্লজও বলতে পারো। এবার এরা কি করে, ইট গিভস ইউ এসেনশিয়াল ইনফরমেশন অ্যাবাউট এ নাউন দ্যাট কামস বিফোর ইট। এটা তোমাকে কি করে, নাউনের সম্পর্কে ইনফরমেশন মানে ইয়ে করে। ধরো একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। কি বলছে, she held out the hand which was hurt। তার মানে কি, এই যে she held out the hand, এই যে মানে এই যে পার্টটুকু, এই পার্টটুকু কিন্তু মেইন ক্লজ। আর তারপরে একটা Yes, sir. এইটাকে তুমি বলছো কিন্তু রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, মানে ইট ইজ এ পার্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? কিন্তু Yes, sir. এখন এই নামটা ইউজ করা হয় না অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? এবার কেন ইউজ করা হয় না তার অনেক ইয়ে আছে, এনে অনেক রিসার্চ অনেক কিছু আছে, ঠিক আছে? এবার অত কিছু তো মানে বোঝালে হবে না তোমাদের, বিকজ উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার সিলেবাস এট দ্য এন্ড অফ দ্য ডে। এরপরে দেখো ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে ধরো নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। এগুলো কি, নন রেস্ট্রিকটিভ মানে রিলেটিভ ক্লজ গুলোকে তুমি কিন্তু বলতে পারো নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, ঠিক আছে? এরা কি করে, আর নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ provides extra information that could be left out without affecting the meaning or structure of the sentence। বোঝা যাচ্ছে? Yes, sir. মানে কি, নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ কি করে, এক্সট্রা কিছু ইনফরমেশন দেয় দ্যাট কুড বি লেফট আউট উইদাউট এফেক্টিং দ্য মিনিং অফ দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। মানে সেটা মানে না বললেও হতো, ঠিক আছে? যেমন কি, ধরো বলছে she held out her hand which rope shook, মানে যেটা আর কি মানে মানে ভেজা ছিল, শোকানোর জন্য আর কি সে তার হাতটা বাড়িয়ে দিয়েছিল। মানে অনেক সময় হয়তো কি হয় না, শীতের দেশে দেখবে ঘরের মধ্যে একটা ইয়ে থাকে, কি বলে যেখানে আগুন জ্বলে, ওটার নামটা ভুলে গেছি। So, log fire. হ্যাঁ, লক ফায়ার। ওটাকে কি লক ফায়ার বলে নাকি ইয়ে ফায়ার বলে, কিছু একটা ফায়ার বলে, ঠিক আছে? এটা বাড়ির মধ্যে ওই থাকে অনেক- তোমার একটা লবির মধ্যে, হ্যাঁ স্যার লগ ফায়ারই তো বলে। লক ফায়ারই বলে। তাহলে ওই ধরো তোমার মানে শীতকালে খুব হাতটা ঠান্ডা, তুমি তোমার হাত বাড়ি দিয়ে স্ট্রেস করে দিলে, ঠিক আছে? ওই জন্য কি বলছে যে she held out her hand with rob shook, মানে সেটা ওই রবের উপরে সে শুক করবে বা মানে মানে হাতটা মানে শুকানোর জন্য সে ওখানে রাখলো। তার মানে কি, she held out her hand, এইটুকু তখন কিন্তু মেইন ক্লজ। আর ওই which rob Yes, sir. shook
এটা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। তাহলে বোঝা গেল মানে কোনটা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ আর কোনটা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। ওখানে যদি Yes, ওই sir, yes. না লিখতো উইথ রব শুক, তাহলে কিন্তু একটা মানে দাঁড়াতো যে শি হেল্ড আউট আর হ্যান্ড, কিছু একটা করার জন্য তো সে তো হাত বাড়িয়েছে, ওটা তোমাকে বুঝে নিতে হতো। ওই জন্য এগুলোকে বলা হচ্ছে কি নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। তাহলে আজকে মোটামুটি আশা করি সবার কাছেই মানে এই ক্লজের ব্যাপারগুলো কমপ্লিট হয়েছে, ক্লজ কাকে বলে এবং সেন্টেন্স Yes, কাকে sir, বলে yes, sir. বা কিভাবে সেন্টেন্স ফরমেশন তৈরি হলো। এইবার এইগুলো তোমরা একটু ভালো করে টপিক গুলো অ্যানালাইজ করে দেখবে যে এগুলো কিন্তু তোমাদের টপিকের মধ্যেই আছে, টাইম টু টাইম তোমাকে এগুলোর ইউজও করতে হচ্ছে। কিন্তু হ্যাঁ যে স্যার, বই এগুলো তো তুমি ডেইলি প্রোভাইড লাইফে করেছি ইউজই দেখবে করতে হবে এই আমাদের। বইয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, কিন্তু তোমাকে শুধু শিখলে হবে না। এই শুধু ওই পার্টস অফ স্পিচ মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো ওভারঅল একটা ব্রিফ করলে না, তোমাকে প্রত্যেকটা জানতে হবে। নাউন জানতে হবে, প্রোনাউন জানতে হবে, কতগুলো করে ভাগ আছে প্রত্যেকটা। বলো তো নাউন ক রকমের, মানে কটা ভাগে ভাগ করা যায়? এইটাই লাস্ট কোশ্চেন, আজকের দিনের লাস্ট কোশ্চেন, নাউনকে ক ভাগে ভাগ করা যায়? স্যার, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন। ক ভাগে? আমি তো তোমার নাম চাইনি, যে ক রকম ভাগে ভাগ করা যায় বলো আগে। এগুলো জানতে হবে আস্তে আস্তে, না এগুলো না জানলে না মানে তুমি এগুলোকে ইউজ করতে পারবে না। যখন করে একটা জিনিস জানবে তখন ইউজ করতে পারবে। দেয়ার আর 5 টাইপস অফ নাউন, কি কি? প্রপার নাউন, কমন নাউন, কারেক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, স্যার। তো এইগুলো আমাদের জানতে হবে। তো ঠিক আছে, নো প্রবলেম, আজকের দিনের মতো তাহলে এই অবধি থাক। আজকে আমরা একটু বেশিও পড়ে নিয়েছি, অসুবিধা নেই। তো আমরা আবার নেক্সট ক্লাসে কালকে আমি এইগুলো নিয়েও এবং তার পরের পার্টটুকু নিয়েও ডিসকাস করবো। ওকে, Yes, sir. থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ স্টুডেন্টস, হ্যাভ আ Thank নাইস you, ডে। sir.